শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় পলাতক দলের সর্বাত্মক প্রচেষ্টা। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোহরাব হাসান এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সহ সাধারণ সম্পাদক জনাব রাজেকুজ্জামান রতন। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আমাদের যে আজকের আলোচ্য বিষয় পলাতক দলের সর্বাত্মক প্রচেষ্টা, এই শিরোনাম করার কারণটি হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা উনি বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে নানা বিষয়ে আলাপ করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন আলাপ করা হয়েছে, যে এই যে ক্রম অবনতি আইনশৃঙ্খলা পরিস্থিতির, বিশেষ করে পুলিশের তথ্য অনুযায়ী দেখা গেছে প্রায় 50% ডাকাতির ঘটনা বেড়েছে। এই বিষয়গুলো নিয়ে তখন বলা হচ্ছে যে যেটুকু অস্থিতিশীলতা তৈরি হচ্ছে বা স্থিতিশীলতার অভাব দেখা দিচ্ছে, সেগুলো যারা পতিত সরকার, ফ্যাসিস্ট সরকার বলা হয়, তাদের কারণেই সেটি হচ্ছে, তাদের দোষর হোক কিংবা তাদের অপচেষ্টায় সেটি হচ্ছে। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনব। ধন্যবাদ। পলাতক দলের সর্বাত্মক প্রচেষ্টা কথা বলা হয়েছে। তা বিজয়ী দলের সর্বাত্মক প্রচেষ্টাটা আমরা দেখতে চাই। যে পালিয়েছে তার প্রচেষ্টাতে বিজয়ী দল বিচলিত হবে কেন, এটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে যে যারা পরাজিত হয় তাদের মধ্যে দুটো ধারা থাকে। একটা হলো যারা পরাজয় মেনে নিয়ে আত্মসমর্পণ করে, তারা একটা ধারা। আর হলো যারা পরাজয় মেনে নেয় না, আবার বিজয়ী হওয়ার জন্য চেষ্টা করে, তারা প্রতিরোধ গড়ে তুলবেই। এটা তো যদি রাজনীতিতে বলি, এটা যদি যুদ্ধে বলি, এমনকি এটা আমাদের বিতর্কেও যদি বলি, সমস্ত ক্ষেত্রে তো এটাই নিয়ম যে পরাজিত হয় সে পরাজয় যদি না মেনে নেয়, সে তো আবার ফিরে আসবার চেষ্টা করবেই। তাহলে বিজয়ীদের ভূমিকা কি হবে? মানুষ কিন্তু দিন শেষে বিজয়ীদের ভূমিকাটা দেখতে চায়। বিজয়ীরা ইতিহাস লেখে, ভূমিকাটাও বিজয়ীদেরই হওয়া উচিত। যে গত 6 মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিজয়ীরা কী ভূমিকা পালন করেছেন, গত 6 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ক্ষেত্রে কী ভূমিকা পালন করেছেন, আমাদের এখানে সমতল এবং পাহাড়ের আদিবাসীদের আস্থা অর্জনের ক্ষেত্রে তারা কী ভূমিকা পালন করেছেন, আমাদের এখানে ধর্মীয় সংখ্যালঘু বলে যাদেরকে বলা হয় তাদের প্রতি কি অমানবিক আচরণ হয়েছে এবং সেই ক্ষেত্রে কি মানবিক ভূমিকা তারা পালন করেছেন। আবার যদি বলা হয় যে আমাদের এখানে যে মব ভায়োলেন্সকে যেভাবে উৎসাহিত করা হয়েছিল, সেটাকে নিয়ন্ত্রণ করে একটা জাস্টিসের জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে রাষ্ট্র এবং সরকারের ভূমিকা কি, বিচার বিভাগটাকে কতখানি আস্থার মধ্যে নিয়ে আসা গেছে, শিক্ষা বিভাগটাকে কতখানি গতিশীল করা গেছে, প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার জন্য দীর্ঘদিনের আন্দোলন ছিল, কতখানি দুর্নীতিমুক্ত এবং কতখানি গতিশীল হয়েছে। কারণ প্রশাসনে যারা ছিলেন তারা তাদের পাওনা বেশ কড়ায় গণ্ডায় বুঝিয়ে নিয়েছেন। যারা ওই 15 বছর নাকি বঞ্চিত ছিলেন, তারাও সেই বঞ্চিত বুভুক্ষুরাও তাদের ব্যাপক হারে তাদের পাওনা উসুল করে নিয়েছেন। তো ফলে সেক্ষেত্রে তাদের প্রশাসনের গতি আরও ভালো আসার কথা ছিল। পুলিশের প্রতি মানুষের ক্ষোভ ছিল, পুলিশের প্রতি অসন্তোষ ছিল, আর পুলিশ নাকি ট্রমাটাইজড হয়ে গিয়েছিল। আচ্ছা, সেই ট্রমা কাটানোর জন্য পুলিশকে কী ভূমিকা পালন করা হয়েছে, অথবা পুলিশকে জনগণের সত্যিকার সেবক হিসেবে রূপান্তরিত করবার জন্য কি মেন্টাল ওরিয়েন্টেশন বা মোটিভেশন দেওয়া হয়েছিল, এগুলো তো আমাদের একটু দেখা দরকার। পাশাপাশি দেখা দরকার যে দেখুন, যে রোজার আগে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হলো, ব্যবসায়ীরা বলল যে পরিমাণ তেল আছে তাতে কোনো সমস্যা হবে না এবং আমরা সমাধান করতে পারবো। কিন্তু রোজা শুরু হতে না হতে তেল উধাও হয়ে গেল। এর আগেও একবার তেল উধাও হয়েছিল, 8 টাকা লিটার প্রতি দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে তেল আবার ফিরে এসেছিল। তো ফলে এই যে ঘটনাগুলো ঘটছে, আমরা দীর্ঘদিন ধরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। হ্যাঁ, সেটা মানে পুরনো প্রেস নোটটাই নতুন রূপে আসছে। তখন মানুষ বলল যে আগে যে কথাগুলো শুনতাম এখনও সেই কথাগুলোই শুনছি, শুধু মুখটা পরিবর্তন হয়েছে, বাক্যগুলো মনে হয় একই রকম আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে, আমরা আগে যে কোনো সময়ের তুলনায় ভালো আছি, এই কথা যখন বলছেন, আবার বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনার জন্য পলাতকরাই দায়ী। তাহলে একটু পরস্পর বিরোধী হয়ে গেল না? আর সবচেয়ে বড় কথা, একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের একটা প্রত্যাশা আকাশচুম্বী হয়। ফলে অভ্যুত্থানের পরে যে সরকার আসে তাকে অনেক বিবেচনা করতে হয়, কারণ সাধারণ প্রক্রিয়ায় ক্ষমতা পরিবর্তন আর অভ্যুত্থানের মধ্যে ক্ষমতা পরিবর্তনের একটা গুণগত পার্থক্য আছে। মানুষের প্রত্যাশা আছে, এতদিন আমরা যা পাই নাই, এতদিন যে বঞ্চনা আমাদের ভোগ করতে হয়েছে, এতদিন যে নিপীড়ন ভোগ করতে হয়েছিল, সেখান থেকে একটা মুক্ত পরিবেশ পেতে চাই। ফলে মানুষের মধ্যে একটা আকুতি থাকবে। কিন্তু দেখুন, সে আকুতিটার যথাযোগ্য স্বীকৃতি আছে।
সেটা তো দূরের কথা, এমনকি এই যে অভ্যুত্থানের সময় যে হাজার হাজার ছাত্ররা আহত হলো, আহতদের চিকিৎসার ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থাটা নেওয়া হয়নি। চিকিৎসার ক্ষেত্রে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড করা হয়েছে। মানে আমরা তো একদিন গ্রেডেশনের বিপক্ষে ছিলাম। আমরা বৈষম্যহীন একটা সমাজের জন্য বৈষম্য বিরোধী আন্দোলন ছিল আমাদের। সেখানে আহতদের আবার গ্রেড কি? আমি কি দরিদ্র পরিবারের সন্তান বলে আমার গ্রেড এরকম হবে? নাকি আমার পাটা কেটে গেছে, আমার পাটা তো আমারই পা, আমার পাটা তো ফেরত পাবো না, চোখটা তো আমারই। ফলে 100 জনের চোখ হারিয়েছে, তার মধ্যে আমরা 35 জনের চোখ ভালো করে দিয়েছি, কিন্তু বাকি 65 জন তাদের চোখটা কি চোখ নয়? ফলে এই ক্ষেত্রে কি সর্বোচ্চ উদ্যোগটা নেওয়া দরকার ছিল না? ফলে আমরা যদি মনে, এরকম অনেক বিষয় আছে যে বিষয়গুলো ছোট ছোট বিষয়, কিন্তু এই ছোট ছোট বিষয়ের মধ্যে দিয়ে বড় আস্থা অর্জন করার একটা সুযোগ ছিল, এবং সেই সুযোগটা খুব বেশি কাজে লাগানো হয়নি। মনে হলো আবার সেই ব্লেম গেমের মধ্যেই পড়ে গেলাম। আওয়ামী লীগ ক্ষমতা যখন ছিল, যে কোনো বিরোধীতাকে সবসময় স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র, দেশ বিরোধী ষড়যন্ত্র অথবা উন্নয়ন বিরোধী ষড়যন্ত্র এই কথা বলা হতো। তো ষড়যন্ত্র এই যন্ত্রটা এত পুরনো, কিন্তু এই যন্ত্রটাতে জং ধরে না, এই যন্ত্রটা সবাই ব্যবহার করতে পারে। ফলে এখনও দেখি যে কোনো কথা হলেই ফ্যাসিস্টের দোসর, ষড়যন্ত্রকারী, এইরকম কথা যদি বলা হয়, তাহলে প্রকৃত সত্যটাও খুঁজে বের করা যাবে না, আর প্রকৃত সমস্যাটাও দূর করা যাবে না। আমরা মনে করি প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, নিশ্চয়ই তিনি অনেক বিবেচনা করে এটা বলেছেন, যদি পলাতক দলের সর্বাত্মক প্রচেষ্টা হয়, তাহলে সেক্ষেত্রে সর্বাত্মক উদ্যোগ নিতে হবে যাতে তার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা যারা দৃশ্যমান চোখের সামনে আছে, পলাতক খুঁজতে হবে না, চোখের সামনেই তো আছে। এমনকি কখনো কখনো এরকম বিশৃঙ্খলা সৃষ্টিকারীও দেখা যাচ্ছে যারা নিজেদেরকে আন্দোলনকারী বলেও পরিচয় দিয়ে থাকে। ফলে সেগুলোর ক্ষেত্রেও তো একটু ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থার ক্ষেত্রে 2 ধরনের ব্যবস্থা নেওয়া উচিত। একটা হলো তার সাংস্কৃতিক পরিবর্তন ঘটানো দরকার। আপনারা না একটা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তাহলে আপনারা কি সেই ফ্যাসিস্ট কালচার ধারণ করতে পারেন? এটা একটা যেমন মনোজগতের পরিবর্তনের চেষ্টা করা দরকার। আর হলো প্রশাসন এবং আইনকেও নিরপেক্ষভাবে প্রয়োগ করার চেষ্টা করা দরকার। আগের মতো ওই গায়েবী মামলা, মিথ্যা মামলা, অনিয়ন্ত্রিত মামলা এবং মামলার ভারে জর্জরিত করে ফেলা, আদালতে তাদেরকে অপমান করা, এগুলো হলে হয় কি, বিচারের যে জায়গাটা আমরা চেয়েছিলাম, যে একটা বিচার হওয়া উচিত, একজন কেমন করে ফ্যাসিস্ট হয়ে ওঠে, একজন কেমন করে দুর্নীতিবাজ হয়ে ওঠে, একজন কেমন করে দুর্বিনীত হয়ে ওঠে, এগুলো যদি সঠিক বিচার হয়, তাহলে ভবিষ্যতে কেউ আর ফ্যাসিস্ট হতে 3 বার ভাববে, দুর্নীতি করতে গেলে 5 বার ভাববে, দুর্বিনীত হওয়ার ক্ষেত্রে বলবে যে 1 মাঘে শীত যায় না, জনগণ একদিন আবার আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। কিন্তু যদি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়, তখন তারা মনে করবে যে এটা হয়, রাজনীতিতে এরকম হয়, আসলে আমাকে হয়রানি করার জন্য এটা করা হয়েছে। ফলে এই জায়গাগুলোতে একটা স্বচ্ছতা দরকার ছিল। আমরা গত সরকারের কাছে স্বচ্ছতা পাইনি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্বচ্ছতা প্রত্যাশা করেছিলাম, এবং এই সরকার এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করে যাবে যাতে ভবিষ্যতের সরকারগুলো এই দৃষ্টান্ত অনুসরণ করতে বাধ্য হয়, সেটা তো আমাদের চাওয়া ছিল। ফলে ব্লেম গেম নয়, আমাদের অর্পিত দায়িত্ব পালন করার চেষ্টা করা দরকার। জি, আমি আসবো জনাব সোহরাব হাসান। এই যে বলা হচ্ছে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা, এই জায়গাতে বরাবরই বলা হচ্ছে যে পুলিশ যাদের আসলে কাজ করবার কথা, সেই জায়গায় যেমন তাদের নৈতিক জায়গা থেকে যেহেতু দুর্বলতা রয়েছে, সেই জায়গায় তারা সেই নৈতিক জায়গাটি পুনরুদ্ধার করা যাচ্ছে না, সেজন্য একটি অবস্থা তৈরি হয়েছে, এটি একটি বিষয়। অপরাপর যেসব গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের কাছেও যে তথ্য রয়েছে কিংবা তথ্য আদান প্রদান করবার বিষয়, মানে তাদের কাজ করবার জায়গাটিও সঠিকভাবে হচ্ছে না, সে কারণেই আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থা। আপনার কাছে কী মনে হয়? ধন্যবাদ, রতন ভাইকে শুভেচ্ছা। রতন ভাইয়ের কথা ধরেই শুরু করি। এখন রাষ্ট্র পরিচালনা করছে কে? অন্তর্বর্তী সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। তো সুতরাং এখন যদি আইনশৃঙ্খলা ভালো থাকে তার কৃতিত্ব যেমন তার, যদি ভালো না থাকে তার দায়ও তার। কারণ অনুসন্ধানে তিনি যেটি বলেছেন বা বলবেন, আর সেটি জনগণ বিচার করবে যে কতটা সত্য, কতটা তার মধ্যে অতিরঞ্জন আছে। প্রধান উপদেষ্টার ভাষণ কি বলে সাক্ষাৎকারটি আমি দেখেছি, অনেক বিষয় আছে, ভারতের সাথে সম্পর্ক, আইন শৃঙ্খলা, আগামী নির্বাচন, রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক, নতুন দল। সুতরাং তার মধ্যে একটা প্রসঙ্গক্রমে সাবেক ক্ষমতাচ্যুত দলের কথা আসছে। তিনি বলেছেন পলাতক দল। এখন পুরো দলটি কি পলাতক দল? যদি ধরেন ওই দলের 2 কোটি সমর্থক থাকে, এই 2 কোটি লোক তো আর পলাতক না।
নেতৃত্ব পলাতক। তিনি একবার বলছেন যে নেতৃত্ব পালিয়ে গেছেন। হ্যাঁ, এখন যে নেতৃত্ব পালিয়ে গেছে সেই নেতৃত্ব বাইরে থেকে কী ধরনের উস্কানি দিচ্ছে, আবার ওই নেতৃত্বই যদি আওয়ামী লীগ দিচ্ছে, বক্তব্য রাখছে বিভিন্ন আরও তো অনেকে বক্তব্য রাখছে যা উস্কানি তৈরি করছে এখানে। কেউ সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করছে, সেনাপ্রধানকে চ্যালেঞ্জ করছে, কেউ পত্রিকার অফিস জ্বালিয়ে দেওয়ার কথা বলছে। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছুই। সেক্ষেত্রে সরকারই দায়িত্ব আইনশৃঙ্খলা কীভাবে সুরক্ষা করা যায়, জনগণের জানমালের নিরাপত্তা সরকার করেছে। পুলিশের কথা বলা হয়েছে, পুলিশের ক্ষেত্রে রতন ভাই বলেছেন কিন্তু একটি বিষয়, পুলিশের মনোবল ভেঙে গেছে। তা মনোবল যে তারা মানুষের উপর গুলি ছুঁড়েছে, অত্যাচার নির্যাতন করেছে, এই কারণে মনোবল ভেঙেছে না, তাদের উপরও তো কিছু অন্যায় হয়েছে। আপনি ধরেন, হ্যাঁ, পুলিশ গাজীপুরে আশুলিয়ায় আন্দোলনকারীদের মেরে তারপর সেখানে আগুন দিয়েছে গাড়িতে, খুবই বর্বর বিভৎস ঘটনা। একইভাবে তো আমরা দেখলাম যে পুলিশ সদস্যরা আত্মসমর্পণ করছিলেন, কিন্তু মব জাস্টিস মানে যারা তখন ভায়োলেন্স, ওই যে জাস্টিস, মব জাস্টিস মানে জনহেনস্থা বা জননিগ্রহ অর্থে, সেখানে তাদেরকে কিন্তু মেরে ফেলা হলো, পিটিয়ে মেরে ফেলা হলো। আবার সবার অপরাধ বা সবার দায় একরকম না। যারা সরাসরি গুলি করেছে, এখন গুলি করেছে একজন কনস্টেবল যদি গুলি করে থাকে, সে কি উপরস্থ কারো নির্দেশে করেছে, বাধ্য হয়ে করেছে, না স্বতঃস্ফূর্তভাবে করেছে? মানে এরকম প্রতিটি ঘটনা উচিত ছিল সরকারের একটি তদন্ত করে যাচাই বাছাই করা অভিযোগগুলো, প্রতিটি ঘটনা, তারপর পুলিশের উপর। এখন সেই যাচাই বাছাই হলো না, তদন্ত হলো না। দেখা গেল যে মনে হলো যে এ অপরাধী নয়, তাকে কি বলে পদায়ন করা হলো, তাকে করা হলো না, কাউকে ওএসডি করা হলো, কিসের ভিত্তিতে করা হলো? এটি তো একটা প্রশ্ন। বাংলাদেশে সরকারের নির্দেশ অমান্য করে, মানে অন্যায় নির্দেশ অমান্য করে কি বলে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারি কর্মকর্তারা দৃঢ় ভূমিকা রেখেছেন, এরকম উদাহরণ কিন্তু নেই, কোনো সরকারে আমলে নেই। সে স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ সরকার বলি, জিয়া এরশাদের সরকার বলি, বা পরবর্তীকালে খালেদা হাসিনার সরকার বলি, শেখ হাসিনার আমলে কেন এত বাড়াবাড়ি হলো, কেন এত নিষ্ঠুর পর্যায়ে চলে গেল? সেটা হলো 15 বছরের এই যে জবরদস্তি শাসন, অর্থাৎ যে কোনোভাবে ক্ষমতায় থাকার চেষ্টা। একটা নির্বাচনী ব্যবস্থা তৈরি হয়েছিল যে অন্তর্বর্তী সরকার কী বলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, জনগণ যাকে চাইবে। কিন্তু সেটাই আন্দোলন করে 173 জন হরতাল করে শেখ হাসিনার নেতৃত্বেই কিন্তু সেই আন্দোলন তৎকালীন বিএনপি সরকার সেই দাবি মেনে নিতে বাধ্য হয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেটি বাতিল করে দিলেন। মানে এই যে মানে যখন যেরকম, মানে আমার ক্ষমতায় থাকতে যা সুবিধা এবং ক্ষমতায় যাওয়ার জন্য যেটা সুবিধা, সেই যে পথ রাজনৈতিক দলগুলো নিয়েছে। হ্যাঁ, প্রধান উপদেষ্টা বলেছে পলাতক দল। এখন পলাতক দল এর সাথে বা এর আগে আরেকটি তার বক্তৃতা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রচারিত যে যারা অপরাধ করেছে তাদের বিচার করা হবে, কিন্তু দল হিসাবে, এবং এই সাক্ষাৎকার কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা আওয়ামী লীগের একেবারে কী বলে তাকে সব কিছু থেকে বাতিল করে দেওয়ার কথা বলেনি, নিষিদ্ধ করার কথা বলেনি। এবং আরেকটি সাক্ষাৎকারে দেখলাম যে হ্যাঁ, যারা এরকম আছে সমাজে উচ্ছৃঙ্খলতা করেছে বা অন্যায় করেছে, অপরাধ করেছে, তারা যদি শুদ্ধ পথে আসে, তারা যদি ভালো হয়ে যায়, তাহলে তাদেরকে সেই সুযোগ দেওয়া, অর্থাৎ সবাইকে নিয়ে এই দেশটি এগোতে হবে। তো এই মনোভাব এখন সরকারের মনোভাবটা কোনটা? যে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক যারা আছে সবাইকেই বাদ দেওয়া, তাহলে তো 2 কোটি মানুষকে বা 2.5 কোটি মানুষকে বাদ দিতে হয়। আর যদি মনে করে যে এর মধ্যে যারা অপরাধ করেছে, যারা গণহত্যা চালিয়েছে, যারা নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আইনি প্রক্রিয়ায়, তাহলে দলের কি হবে? না, সেটি তো একটা অবস্থান পরিষ্কার করা হয়েছে সৌরভ ভাই, আপনি নিজেও জানেন। বলা হয়েছে যেমন বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিলেন, কিংবা আসিফ মাহমুদের কথাও যদি বলি, সে উপদেষ্টা উনিও কিন্তু বলেছিলেন যে যারা সেই অর্থে সুনির্দিষ্ট কোনো অভিযোগ যাদের বিরুদ্ধে নেই, হত্যা বা অন্যান্য বিষয়,
তারা রাজনীতিতে আসতে পারবেন এরকমটি বলা হয়েছিল, বা ভোটে অংশ নিতে পারবেন? পারবেন, জি পারবেন। তো সেটিকে সরকারের পক্ষ থেকে এরকম কোনো তো নেই। উনি তো সরকারের একজন উপদেষ্টা ব্যক্তিগত বলেছেন, এবং সেটা উনি স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গেই বলেছেন। এবং এক্ষেত্রে আরও একটি অভিযোগ আছে যে অন্তর্বর্তী সরকার মানে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে যারা নতুন দল করেছে, তাদের উদ্দেশ্য হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন করে একটা ভিত্তি তৈরি করা, এবং সেই ভিত্তি তৈরি করতে সেক্ষেত্রে বিএনপি যেহেতু মাঠে সবচেয়ে বড় দল, তার প্রতিপক্ষ কারা হবে? প্রতিপক্ষ যদি ছাত্ররা হয় তাহলে তার কারো না কারো সমাজের সমর্থন লাগবে। সেই সমর্থন জামাত থেকে আসবে না, কারণ তারা তাদের রাজনীতি করছে। বামদের থেকেও আসবে না, কারণ তারা বাম দলগুলো তাদের রাজনীতি, তাদের একটা নীতি। সেক্ষেত্রে যারা নিষ্ক্রিয় আছে তারাই হবে। এবং আমরা তো গত 53 বছর দেখে আসছি, যারা ক্ষমতাচ্যুত হয় তাদেরকে নেয়ার জন্যে পরবর্তী যারা ক্ষমতায় আসে বা ক্ষমতায় যেতে ইচ্ছুক তারা উদ্গ্রীব থাকে, আবার তারা যাওয়ার জন্য তাদের অস্তিত্ব রক্ষার জন্যে। এই যে দেখুন বিভিন্ন জায়গায়, যে আমরা যদি ওই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারতাম। বিএনপি যখন ক্ষমতাচ্যুত হলো তখন আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিভিন্ন জায়গায় দখলবাজি, চাঁদাবাজি করেছে। বিশেষ করে পরিবহন খাত, পরিবহন খাত, শিক্ষা খাত, শিক্ষাঙ্গন, এই দুইটি তারা দখল করেছে, জবরদখল করেছে। হল দখল করেছে, সে কী বলে বিশ্ববিদ্যালয় দখল করেছে, এবং হল থেকে প্রতিপক্ষকে বের করে দিয়েছে। এবার ক্ষমতায় আসার পর, এবার ক্ষমতার পরিবর্তনের পর একই কাজ কি হয়নি? বিএনপি তো ক্ষমতায় আসেনি, এখনো ক্ষমতায় আসেনি। সেটা তো আরও ভয়ের ব্যাপার যে ক্ষমতায় না এসেই যদি এরকম দখলবাজি করেছে। আর বিএনপিকে একা করেছে, জামাতও করেছে। যেখানে যার সুবিধা, যেখানে যার শক্তি সেটি দেখিয়েছে। সুতরাং এটা তো যেখানে বোঝাপড়াটি যেমন হয়েছে। আমার তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের যে দায়িত্ব ছিল যে আইনের শাসন প্রতিষ্ঠা করা, সেখানে সেটা করতে পারেনি শুরু থেকে। সে একা কিভাবে করবে? রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে রাজনৈতিক দলগুলোরও অভিযোগ আছে, এই বাম গণতান্ত্রিক দল সহ, যে তাদের সহযোগিতা কতটা চেয়েছে। তারা যদি বলতেন যে সব দলকে মিলে, মনে করেন সিটি কর্পোরেশন বা একটি ওয়ার্ড বা একটি ইউনিয়ন বা একটি উপজেলা, ওই এলাকায় যারা সক্রিয় রাজনৈতিক দলগুলো আছে তাদের নেতাকর্মীদের নিয়ে বসে যে এখানে আমরা চাই যে কোনো দখলবাজি হবে না, কোনো চাঁদাবাজি হবে না। কারা চাঁদাবাজি করছে, কারা দখলবাজি করছে, যারা পলাতক, প্রধান উপদেষ্টা ভাষায় পলাতক দল তো আর সেটা করছে না, করলেও প্রকাশিত করছে না, নাম করার কথাও না, আচ্ছা করছে, কিন্তু যারা প্রকাশ্যে করছে তাদের সবাই চেনে। সুতরাং প্রশাসন চেনে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেনে, রাজনৈতিক দলগুলোও চেনে, তাদের কারো চিহ্নিত করছে না, তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিচ্ছে না। অন্তত তাদের বিরত তো রাখতে পারতো। মানে সরকার সেটা চাচ্ছে কিনা, সরকার কিন্তু সংলাপের ব্যাপারে, আলোচনায় বসবার ব্যাপারে কিন্তু অনীহা নেই, কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিনিয়ত বসবার চেষ্টা করছেন। সংলাপের কথা সরকার যখন বিপদে পড়ে তখন রাজনৈতিক দলগুলোকে ডাকে এবং তাদের সঙ্গে বসে, বিপদে না পড়লে বসে না। এখন আজকেই প্রথম আলোতে রিপোর্ট আছে যে তারা এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক, সংলাপ শুরু, 15 তারিখ বৈঠক হলো। বিগত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হলো সবাইকে মিলে 15 তারিখ। এই 16-17 দিন 18 দিন কেন লাগলো? এক সপ্তাহ পরেই শুরু হতে পারতো। এখন আবার তারা একটি কি বলে প্রস্তাব পাঠিয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে, বা পাঠাবে, তার ভিত্তিতে আলোচনা হবে। এটি তো সময় সাপেক্ষ, এবং পরিস্থিতি তো এই সময়টাকে গ্রহণ করছে না, কারণ পরিস্থিতি নাজুক হচ্ছে। আইনশৃঙ্খলা আপনি দেখুন যে পলাতক দল আছে, ডেভিল হান্ট করা হলো, অপারেশন ডেভিল হান্ট, অর্থাৎ শয়তান ধরার জন্যে। তো শয়তান কতটা ধরা পড়ছে আমরা তো দেখলাম যে 1000, 11,000, 12,000-এর মতো লোক ধরা পড়ছে। তারা কি, এবং তাদের দেখা যাচ্ছে তারা বিশেষ একটি দলের নেতাকর্মী বেশিরভাগ। তো তারা যদি অপরাধের জন্য গ্রেপ্তার হয়ে থাকে, আটক হয়ে থাকে, সেটা কিন্তু এখনকার অপরাধ না, 5 আগস্টের আগের অপরাধের জন্যে। 5 আগস্টের বর্তমানে যারা অপরাধ করেছে, সেটা রাজনৈতিক দলের হোক অথবা
মানে পেশাদার অপরাধী হোক, তাদের কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছে, কতজনকে। এখন সরকার ভাবছে যে ওই অপারেশন টেবিল হান্ট নিয়ে অনেক সমালোচনা হয়েছে, এটা আর হবে না, নতুন অভিযান করতে হবে, অল আউট অ্যাকশন। অল আউট অ্যাকশন। এখন অল আউট অ্যাকশন কতটা অল আউট হয় তার উপরে নির্ভর করবে এর সাফল্য। জি, আসবো আমি আবারও। জনাব রাজিকুজ্জামান রতন, যে বিষয়টি বলা হচ্ছে রাজনৈতিক দলগুলোর, যেখানে তো আমরা করছি পলাতক দলের সর্বাত্মক প্রচেষ্টা, রাজনৈতিক দলগুলোর সর্বাত্মক মানে সহযোগিতা কতটা হচ্ছে এই সরকারের প্রতি? সহযোগিতা যখন শুনি তখন প্রশ্নটা আছে, তাহলে যে সহযোগিতা চায় এবং যে দেবে বলে প্রতিশ্রুতি দেয়, দুজনের মধ্যে একটা সমন্বয় হওয়া দরকার। সহযোগিতার সর্বোচ্চ রূপ হয়েছে এবার অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ক্ষেত্রে। আচ্ছা, যে কারণে দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা কেউ কিন্তু আন্দোলনের প্রত্যক্ষ ভূমিকা কারো ছিল না, কিন্তু সবাই মিলেই মেনে নিয়েছেন যে এই মানুষগুলোকে নিয়ে আমাদের দেশটা একটা অন্তর্বর্তীকালীন সময় পর্যন্ত চলুক, যাতে এমন কোনো মানুষ এখানে না আসে যারা রাজনৈতিক ভূমিকা পালন করতে গিয়ে আবার বিতর্কিত হয়েছেন অথবা রাজনৈতিক ভূমিকার কারণে বিতর্কিত হবেন। অন্তর্বর্তীকালীন সরকারে আমরা ছাত্র প্রতিনিধি 3 জন দেখলাম। অন্তর্বর্তীকালীন সরকার গত 6 মাস তাদের অন্তরে কি ছিল সেটা কিন্তু প্রকাশ্যে খুব বেশি বলেনি। প্রকাশ্যে বলার জন্য তাদের একটা রোড ম্যাপ দেওয়া দরকার ছিল, যে এই রোড ম্যাপ অনুযায়ী আমরা এই কাজগুলো করব। আমরা 2-3টা ঘটনা এরকম দেখলাম যে সহযোগিতা করার ক্ষেত্রে প্রথম ধাক্কাটা এরকম জায়গায় এলো, আমাদের লড়াইটা ছিল একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াই ছিল। মাথায় এই জন্য ছাত্ররা, যুবকরা, তরুণরা তারা মাথায় জাতীয় পতাকা বেঁধে দেশাত্মবোধক গান গেয়ে তারা রাস্তায় দাঁড়িয়েছিল। কিন্তু সরকার পরিবর্তনের পরে কয়েকটা বিষয় এমন এলো যে দেশের নাম পরিবর্তন করতে হবে, আচ্ছা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, তারপরে কেউ কেউ আর বললেন আমাদের সীমানাটাকেও এখন পাল্টে ফেলতে হবে। আচ্ছা, তারপরে দেখা গেল যে সংবিধান পাল্টে ফেলতে হবে, সংবিধানের পরিবর্তন। মানুষ বললো এগুলো তো এই অল্প সময়ের কাজ না। 1, 2 নম্বর, এই কাজগুলো করার কথাও তো না। আমাদের ছিল একটা অগণতান্ত্রিক ব্যবস্থা থেকে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য যে কাজগুলো করা দরকার, প্রয়োজনীয় সংস্কার করে আমরা সেদিকে যাই। আবার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাটা হস্তান্তর করবেন কিভাবে, তার প্রক্রিয়া পদ্ধতিটা কী হবে। কেউ কেউ বলতে শুরু করলেন আমাদের আর একটা গণঅভ্যুত্থান করতে হবে, এটাই শেষ নয়। তার মানে পথ সামনে দুটো দাঁড়িয়ে গেল। একটা হলো অন্তর্বর্তীকালীন সরকার আর একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন অভ্যুত্থানের মধ্য দিয়ে, অথবা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হয়ে আসে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এখন যদি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তখন দুটো বিষয়ের সামনে আসবে, যারা নির্বাচিত হয়ে আসবেন তারা সংসদে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছিল এগুলো দেশ এবং জাতির স্বার্থে এবং জনগণের অভিপ্রায় অনুযায়ী করেছেন, এই কথাটাকে তারা সমর্থন দেবেন, এই কথাটাকে আইনি রূপ দেবেন। ফলে আমাদের সংবিধানের যে ধারাবাহিকতা সেটা রক্ষিত হবে। যদি আবার সংবিধান সংশোধনের প্রশ্ন আসে, নতুন করে সংবিধান লেখার প্রশ্ন আসে, সেইটা তাহলে কে করবেন? এই বিতর্কগুলো মানে আমাদের কাছে মনে হলো এই বিতর্কগুলো হয়তো খুব প্রয়োজনীয়, কিন্তু সময়টা কি এই বিতর্কের উপযোগী ছিল? অনেক প্রয়োজনীয় কথাও অপ্রয়োজনীয় সময় বললে সেটা ধূম্রজাল তৈরি করে না। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে নির্বাচনের জন্য তো আন্দোলন করা হয়নি। আচ্ছা, আপনার জুলাই মাসের পরিবর্তনের জন্য জুলাই মাসের 24 তারিখে তাদের স্টেটমেন্ট, 22 তারিখের স্টেটমেন্ট, 26 তারিখের স্টেটমেন্ট, 28 তারিখের স্টেটমেন্ট, এমনকি 3 তারিখের কথাগুলো যদি দেখি অথবা তার আগের কথাগুলো বলুন, যে আমরা একটা জিনিস খেয়াল করে দেখুন, আমরা তো সবাই ক্রিকেট খেলা খুব পছন্দ করি এখন, না? ক্রিকেট খেলার শেষ মুহূর্তে যখন টান উত্তেজনা থাকে, যে হয়তো লাগবে আর 4 রান, বল আছে একটা, ব্যাটসম্যান দাঁড়িয়ে আছেন, বলার বল করলো, ব্যাটসম্যান একটা ছক্কা হাঁকিয়ে দিলেন, গোটা স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়লো। সবার চোখ পড়লো কোন জায়গায়? ওই যে শেষ ব্যাটসম্যান যে 6 হাঁকিয়েছিলেন সেই কারণে জিতে গেলেন। কিন্তু যারা ক্রিকেট খেলেন তারা মনে করেন যে যদি 256 রানে দলটা জেতে, তার আগে 250টা রান করতে হয়েছিল। শেষ বলে ছক্কা যিনি মেরেছেন তার একটা গুরুত্ব আছে, এটা ঠিক, কিন্তু তিনিই সব খেলাটাকে চূড়ান্ত করে দিয়েছেন তা কিন্তু নয়। ঠিক তেমনি গত 15টা বছর ধরে এদেশের মানুষের প্রথমত 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন এবং 24 সালের নির্বাচন নিয়ে যে মানুষ বলেছিল নির্বাচনী ব্যবস্থাটা এমন করে ফেলেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে
আর কোনো দিন সুষ্ঠু নির্বাচন দেবে না, এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নির্বাচনের মধ্য দিয়ে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না। এটা একভাবে মানুষের কাছে এস্টাবলিশড হয়েছিল। দুর্নীতি এমন আকাশ ছোঁয়া দুর্নীতি যে প্রধানমন্ত্রী বিরক্ত হয়ে হোক অথবা গর্ব প্রকাশ করতে গিয়ে বলুক, যেটাই বলুক না, তিনি বলেছেন তার পিয়ন পর্যন্ত 400 কোটি টাকার মালিক হয়েছে, এবং পরে দেখা গেল না 400 কোটি টাকা কমই বলেছেন, আরও টাকার মালিক হয়েছে। পুলিশের একজন সাবেক আইজি, তখনও তিনি সাবেক হন নাই, সদ্য সাবেক আইজি, তার যে সম্পদ এবং সম্পত্তি, পুলিশের বিভিন্ন ডিআইজিদের সম্পত্তি, এমনকি সর্বশেষ গত পরশুদিনও আমাদের বেরিয়ে এলো যে 7 মাস পরেও আমাদের একজন ডিজিএফআই এর সাবেক মহাপরিচালকের তার বাসা থেকে নগদ টাকা কি পরিমাণ বেরিয়ে এলো। এই দুর্নীতিগুলোর কথা মানুষ বলেছে, মানুষ দেখেছে, দুর্নীতির প্রত্যক্ষ প্রমাণ তারা পেয়েছে এবং দুর্নীতির আঘাত তারা সহ্য করেছে। ব্যবসায়ী সিন্ডিকেটদের ফলাফলটা কি, ব্যাংক সিন্ডিকেটদের ফলাফলটা কি, সেগুলো তারা আমরা দেখেছি। ব্যাংক সিন্ডিকেট, ব্যাংকগুলো যে কীভাবে খালি হয়ে গেল এবং দেশের টাকা কিভাবে পাচার হয়ে গেল, এগুলো সব কিছু, এগুলোর বিরুদ্ধে মানুষের একটা ক্ষোভ ছিল না? দ্রব্যমূল্য নিয়েছিল, মজুরি নিয়েছিল, কৃষিপণ্যের দাম নিয়েছিল, নির্বাচন ব্যবস্থা নিয়েছিল, সবচেয়ে বড় কথা দমন এবং দুঃশাসন, তার বিরুদ্ধে মানুষের একটা ক্ষোভ ছিল। সবগুলোর মিলিত রূপ তো গণ-অভ্যুত্থান। তো ফলে যদি আমি দেখি মিলিত রূপ ছিল একটা জায়গায় যে আওয়ামী লীগ সরকারকে সরাতে হবে, নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ যেহেতু সরবে না, ফলে অভ্যুত্থানের কোনো বিকল্প ছিল না। অভ্যুত্থান 5 তারিখে হোক অথবা পরে হোক, অভ্যুত্থান একটা ইনএভিটেবল হয়ে দাঁড়িয়েছিল যে অভ্যুত্থান ছাড়া এই সরকার, মানে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে যেত না। এখন পতনটা অবশ্যম্ভাবী ছিল, পলায়নটা হয়তো অবাক করেছে মানুষকে, যে পালিয়ে যেতে হলো কেন। পালিয়ে যেতে হলো সংসদের এত সংসদ সদস্যকে থাকা সত্ত্বেও, পালিয়ে যেতে হলো মসজিদের ইমামকেও, পালিয়ে যেতে হলো ব্যাংকের গভর্নরকেও। তাহলে কেন এটা করতে হলো? তার মানে তিনি একটা দুঃশাসনের বলয় তৈরি করেছিলেন, দুর্নীতির বলয় তৈরি করেছিলেন, এবং একটা ফ্যাসিবাদী শাসনের যা যা প্রয়োজন দরকার সব করেছিলেন। ফলে আঘাত করা হয়েছিল সেই জায়গাটাতে, সবাই পালিয়ে গিয়েছিলেন, কেউ লজ্জায়, কেউ ভয়ে, আর কেউ সম্পদ রক্ষার জন্য। এখন তাহলে এই বিষয়গুলো একটু বিবেচনা রাখতে হবে না আমাদের? তাহলে ইমিডিয়েট, মানুষ সবসময় একটা ইমিডিয়েট টাস্ক, একটা আলটিমেট গোল। ইমিডিয়েট টাস্কটা কী ছিল? যে অন্তর্বর্তীকালীন সরকার একটা গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তী সরকারের কাছে হস্তান্তর করে যাবে, এটা হল ইমিডিয়েট টাস্ক। তারপরে তার আলটিমেট গোল কি? দেশটাকে এমনভাবে সাজাতে হবে আর যেন ফ্যাসিবাদের উত্থান না ঘটে। এই বিষয়গুলো আমি একটু শুনে আসি। জনাব সোহরাব হাসান, নির্বাচন প্রসঙ্গ যেটি চলেই এলো, আপনি বলছিলেন যে বিবিসির যে সাক্ষাৎকার সেখানেও নির্বাচন প্রসঙ্গ এসেছে। আজকেও প্রধান উপদেষ্টা যেটি বলছেন যে ডিসেম্বরের মধ্যেই সম্ভবত নির্বাচন হবে। এই যখন অবস্থা, বৈষম্য বিরোধী আন্দোলন বা নতুন যে দল গঠন করা হলো তাদের পক্ষ থেকেও বলা হচ্ছে যে হাসিনার যে সাবেক প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী, সেই শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনের কথা মুখে আনা যাবে না, মানে এরকম আর কি, যে নির্বাচনের কথা বলা যাবে না, নির্বাচন নিয়ে চিন্তা করা যাবে না। না, এখন বিচার কবে হবে এটা তো আদালত ঠিক করবে। এটা তো কোনো দল ঠিক করতে পারবে না বা সরকারও ঠিক করতে পারবে না। আদালতের যে আইনি প্রক্রিয়া এটা ঠিক হবে। এখন শেখ হাসিনার বিরুদ্ধে তো 2 শতাধিক মামলা, না 3 শতাধিক। তো এই 300 মামলার শেষ কবে হবে? 300 মামলার আপনার তদন্ত হতে হবে, তারপর সওয়াল জবাব হবে, শুনানি হবে, তারপর রায় হবে। রায়ের বিরুদ্ধে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে যদি রায় হয়, সেটা আপিল করার সুযোগ থাকবে। যদি স্বাভাবিক মানে ফৌজদারি আদালতে যেসব ফৌজদারি আইনে যেসব মামলা হয়েছে সেটি বিচারিক আদালত, তারপর হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট। আপনি জানেন যে অনেক বিচারক, সাবেক বিএনপির যে বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার বিরুদ্ধে বহু মামলা ছিল এবং অনেক মামলায় তার শাস্তিও হয়েছিল। কিন্তু মামলাগুলো কিন্তু কোনোটাই কিন্তু চূড়ান্ত পর্যায়ে যায়নি। অর্থাৎ চূড়ান্ত নিষ্পত্তি যেটা আপিল বিভাগ পর্যন্ত যায়নি, হাইকোর্ট পর্যন্ত অনেক মামলা হয়েছে। পরবর্তীকালে দেখলাম যে সেই মামলায় তাকে খালাস দেওয়া হয়েছে, অর্থাৎ সে মামলা ফাইনাল করা হয়েছে। আবার 21 আগস্ট সবচেয়ে আলোচিত যে মামলা, সেটাই আদালত বলছে পুনঃতদন্ত হলে আবার প্রক্রিয়া। এখন এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার দলের নেতা কর্মী
মন্ত্রী উপদেষ্টার বিরুদ্ধে যেসব মামলার এটা কবে শেষ হবে? প্রধান উপদেষ্টা বলছেন যে ডিসেম্বরে নির্বাচন হতে পারে। ছাত্ররা যদি বলে থাকেন যে জি আজকেই বলেছে যে বিচারের আগে কোনো নির্বাচন হতে পারবে না, তাহলে বিচারটা কিভাবে হবে? নিশ্চয়ই আমরা চাইবো না যে ক্যাঙ্গারু কোর্টে বিচার হোক, যে দ্রুত বিচার হওয়া, এটা সামরিক শাসনামলে হতো। তো সবটা মিলে একটা বিষয়টা হলো রাজনৈতিক বন্দোবস্তের বিষয়। ছাত্র তো নতুন বন্দোবস্তের কথা বলছে, পুরানো বন্দোবস্ত, পুরানো ভাষায় কিন্তু তারা কথা বলছে যে যেই প্রতিপক্ষ তাকে নিঃশেষ করেই নিজের শক্তি প্রদর্শন করতে হবে, যারা অপরাধ করেছে তাদের বিচার হবে। আবার আপনি বললেন যে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা এই আসিফ মাহমুদ, তিনি বলেছেন যারা অপরাধ করে নাই, যাদের বিরুদ্ধে মামলা নেই, তারা আসতে পারে। তো সুতরাং তাদের নিয়েও তো নির্বাচন হতে পারে। যদি কেউ বলে যে হ্যাঁ, যাদের আওয়ামী লীগের যেসব মামলা নেই, স্থানীয় নির্বাচন, যে কোনো নির্বাচন, একজন যার বিরুদ্ধে মামলা নেই সে তো যে কোনো, আপনি তো বলতে পারবেন না যে তুমি স্থানীয় সরকার নির্বাচন দাঁড়াতে পারবা, জাতীয় নির্বাচনে পারবে। এই মুহূর্তে তারা স্থানীয় নির্বাচনের এটার ব্যাপারে আজকেই পত্রিকায় আছে, সম্ভবত আমার দেশ পত্রিকায় আছে, যে ছাত্ররা মোটামুটি বিএনপির দাবির সাথে একমত হয়েছে সবাই, বা সরকারের কথা বলছে যে জাতীয় নির্বাচনে আগে হবে। আর নির্বাচন কমিশন বলছে যে তারা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুত নয়। একটা বন্দোবস্তে আসতে হবে, যারা অপরাধ করছে তাদের বিচার হতে হবে। কিন্তু আপনি যদি একটা দলকে দেশ থেকে নির্মূল করতে চান, তাহলে কিন্তু তার ফল এই আওয়ামী লীগ যা চেয়েছিল সেরকমই হওয়ার আশঙ্কা আছে, যেটা কোনোভাবেই কাম্য না, যে রাজনৈতিক যে প্রতিপক্ষ তাকে নিঃশেষ করে দেওয়া। রাজনৈতিক তো কয়েকজন ব্যক্তি না, কয়েকজন নেতা না, একটা দলের তার নীতি আদর্শ, আপনি যদি উন্নত আদর্শ দিয়ে অনুন্নত যে আদর্শ থাকে তাকে বাতিল করে দিতে পারেন। মুসলিম লীগের রাজনীতি বাতিল হয়েছে ওই লোকগুলোর জন্য না, মুসলিম লীগের যারা নেতা ছিলেন তারা না। মুসলিম লীগের যে রাজনীতি সেটি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছিল না। নতুন দল কেন হয়েছে? যে পুরনো দল, তারা মনে করছে পুরনো দল জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না, নতুন দল। তাহলে তাদেরকে দেখাতে হবে যে পুরনো দল কোথায় ব্যর্থতা আছে, কোথায় তাদের দুর্বলতা আছে, তাদের নতুনত্বটা কি, তাদের নতুনত্বকে আমি সেটা নিয়ে, তাদের নতুন ভাষা, নতুন ভঙ্গি, এর মধ্যে কোনো বার্তা পেলেন কিনা নতুনত্বের, সেটি নিয়েও আমি একটু আলাপ করবার চেষ্টা করব। আসছি আমি একটু জনাব রাজিকুজ্জামান রতন, নির্বাচন প্রসঙ্গে বলছিলাম। প্রধান উপদেষ্টা নিজেই বলছেন যে সম্ভবত ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, এবং এই নির্বাচন নিয়ে নতুন যে দলের আত্মপ্রকাশ হয়েছে, তাদের নেতৃত্বে যারা রয়েছে তারা তো আগে থেকেই কথাবার্তা বলছেন, এবং নির্বাচনের ব্যাপারে এক ধরনের কি বলবো, যেটি মতবিরোধ রয়েছেই। আপনার কাছে কি মনে হয় বিষয়গুলো? একটা জিনিস অবাক করার মতো, যে আগের সরকার, যাকে ফ্যাসিস্ট সরকার বলছি আমরা, তারা মানুষের চিন্তাটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য সবসময় একটা বিতর্কমূলক শব্দবন্ধ ব্যবহার করতেন, যে উন্নয়ন চান না গণতন্ত্র চান। এবং আপনার যদি গণতন্ত্র চান তাহলে মনে হয় যে উন্নয়ন বিরোধী হয়ে গেলেন। তা আমরা তখন বলেছিলাম যে গণতান্ত্রিক পদ্ধতিতেই উন্নয়ন চাই, এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করে উন্নয়নের জবাবদিহিতাটাও চাই। হ্যাঁ, এখনও দেখুন আমাদের মাঝে সংস্কার চান না নির্বাচন চান, বিচার চান না নির্বাচন চান। তা আমরা একসময় দেখেছিলাম উন্নয়ন না গণতন্ত্র, এই বিতর্ক তুলে ফেসিবাদকে শক্তিশালী করা হয়েছিল। এখনও সংস্কার না নির্বাচন, বিচার বা নির্বাচন কথা বলে ক্ষমতাকে দীর্ঘায়িত করা হচ্ছে। আচ্ছা, তার ফলাফলটা আলটিমেটলি কী হবে? ফলাফলটা ইতিমধ্যে 6 মাস 7 মাসের মধ্যে মানুষ কিন্তু যতখানি আস্থার জায়গা ছিল সেই জায়গায় কিন্তু এখন সংশয় তৈরি হয়েছে। এই সংশয় যদি ভবিষ্যতে সন্দেহ তৈরি হয়, এবং তারপরে যদি মনে হয় যে এত রক্ত, এত অশ্রুর মধ্য দিয়ে যে সরকারটা ক্ষমতায় এলো, তাকেই আবার গিয়ে শুনতে হবে যে ইউ মাস্ট গো, এরকম জায়গায় কি যাওয়াটা উচিত হবে? ফলে তারও তো নির্দিষ্ট, মানে প্রত্যেকের কিন্তু এমন কোনো দায়িত্ব পালনের জন্য কাউকে ম্যান্ডেট দেওয়া হয় না যে তিনি আজীবন বা আমৃত্যু দায়িত্ব পালন করবেন। তার একটা মেয়াদ থাকে, এবং মেয়াদের সঙ্গে সঙ্গে তার একটা টার্গেট থাকে। এই সময়ের মধ্যে তিনি এই টার্গেটটা ফুলফিল করবেন। তা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা সবাই কিন্তু এনজিও পার্সোনালিটির মতো, এবং অনেকে আছে বেশ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করছেন। তারা তো তাদের ফর্মা মেনেই কাজ করার একটা অভ্যাস তাদের আছে। জনগণের কথা নাই বা ভাবলেন, তারা যেভাবে প্রতিষ্ঠান চালিয়েছিলেন, প্রতিষ্ঠানের যারা সেই রকম কাজগুলো তো করলেও আমার মনে হয় যে কী কাজটা কোনটা আগে কোনটা পরে সেটা করতে পারতেন।
এখন সৌরভ ভাই তো খুব ভালোভাবে বললেন যে আসলে বিচার কিভাবে হবে, বিচার কতটুকু পর্যন্ত হবে। আচ্ছা, বিচারটা কেন আমরা চাই? বিচারটা চাই দুটো কারণে, যে অপরাধ করেছে তার শাস্তি চাই, আর দ্বিতীয়ত ভবিষ্যতে যেন এই ধরনের অপরাধ কেউ না করে তার জন্য একটা ব্যবস্থা প্রণয়নের জনগণের জনমত চাই। ফলে মানুষ একটা সুষ্ঠু বিচার দেখলে মানুষ বলবে যে এই কাজ করা যাবে না। তাহলে ওই দেখো শেখ হাসিনার যেরকম পরিণতি হয়েছে তোমাদেরও সেরকম পরিণতি হবে। এবং কেউ যদি করতেও চায়, কেউ যদি ক্ষমতায়, বলে না পাওয়ার করাপটস, অ্যাবসোলিউট পাওয়ার করাপটস অ্যাবসোলিউটলি, অ্যাবসোলিউট পাওয়ার পেয়ে আবার করাপশনের দিকে কেউ তো যেতেও পারে। তখন সে যেন সম্বিত ফিরে পায় যে দেখো এত ক্ষমতা নিয়েও কিন্তু জনগণের রোষের মুখে টিকতে পারে নাই, বিচারে তাকে এই শাস্তি পেতে হয়েছে। ফলে বিচার একটা দৃষ্টান্তের জন্য, সেটার জন্য তো একটা যুক্তিসঙ্গত সময় লাগবে, সেটার জন্য বিচারটাকে যথাযথ হতে হবে এবং বিচারটাকে একটা আন্তর্জাতিক মানেরও হতে হবে। যে কথাটা আগে বলা হয়েছিল বারবার যে আন্তর্জাতিক মানের বিচার চাই, কারণ একটা ফ্যাসিস্ট সরকার সে দেশের মধ্যে যেমন দুর্নীতি করেছে, টাকাটা তো দেশের বাইরে পাচার করেছে। তাহলে বিদেশের পাচারের টাকাটা যদি ফেরত আনতে হয়, তারা দেশে দুর্নীতি করেছে, দেশের দুর্বৃত্তায়ন করেছে, ক্ষমতা যারা হারানোর পরে বিদেশে গিয়ে আশ্রয় নিয়েছে, তাহলে বিদেশ থেকে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। তো বিদেশ থেকে আমাদের সম্পদ ফিরিয়ে আনতে হবে, বিদেশ থেকে যারা জনগণের উপর নিপীড়ন চালিয়েছিল তাদেরকেও ফিরিয়ে আনতে হবে। সব মিলিয়ে এই বিচার প্রক্রিয়াটারও সময় লাগবে। তখন যদি কেউ বলে আগে বিচার তারপরে নির্বাচন, তখন কিন্তু মানুষ সাথে সাথে মেসেজটা পেয়ে যায়, তাহলে নির্বাচন সহজে হচ্ছে না। তাহলে নির্বাচন হচ্ছে না তার মানে কি এই সরকার টিকে থাকবে? এই সরকার টিকে থাকলে দুটো জিনিস দেখুন, এই সরকারে ছাত্রদের 3 জন প্রতিনিধি ছিল, এই 3 জনের মধ্যে একজন একটা দলের প্রধান হয়েছেন, বাকি 2 জন সরকারে আছেন। তাহলে যে দলের প্রধান তিনি হয়েছেন সেই দলেরই তাহলে 2/3 নেতা তো আবার সরকারের সঙ্গে আছেন। তাহলে এই দলটা কি তাহলে ক্ষমতার একটা বর্ধিতাংশ, ক্ষমতার সহযোগী, কিংবা ক্ষমতার আশ্রয় প্রশ্রয় ব্লেসিং নিয়ে এই দলটা পরিচালিত হবে? এই প্রশ্নগুলো সামনে আসবে না? আসলে এবং এইভাবেই যদি আবার ভবিষ্যতের নির্বাচন হয়, নির্বাচন কমিশন নিরপেক্ষ থেকে যে শুধু নির্বাচন করতে পারে তা না, নির্বাচনকারী সরকারের ভূমিকাটাও খুব গুরুত্বপূর্ণ। তো নির্বাচনকালীন সময়ের সরকারে যারা থাকবেন আর যে দল তখন থাকবেন না, তখন থাকবেন না, কিন্তু তার আগে দুটো গুরুত্বপূর্ণ জায়গায় তারা আছেন। যে গুরুত্বপূর্ণ জায়গা থেকে দেশের স্থানীয় পরিষদ বলি, জাতীয় পরিষদ বলি এবং অর্থনৈতিক নানা দিকগুলো ট্যাকেল করা সম্ভব, সেগুলো সব করে টোরে দিয়ে তারপরে যদি যান, মানুষের আস্থার জায়গাটা কি থাকবে? মানুষ তো একটা আস্থার সংকটে ভুগছে। আস্থার সংকটটা দূর করার জন্য পরিষ্কার হওয়া দরকার যে দেখুন আমি কোনো কিছুর মধ্যে নাই। তখন মানুষ বুঝবে হ্যাঁ আমার হাতে কিছু নাই। কিন্তু হাত যদি মুঠো করে রাখে তাহলে মানুষের হাতের মুঠোর মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে। তাহলে মানুষের কাছে একটু পরিষ্কার হতে হবে যে সরকারটা নির্বাচন পরিচালনা করবেন তাদেরকে এই এতখানি পরিচ্ছন্ন একটা ভাবমূর্তি গড়ে তুলতে হবে যে আমরা কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সব কিছু করবো। এবং নির্বাচনকে কেউ যদি ম্যানিপুলেট করতে চান তাহলে সেক্ষেত্রেও প্রতিরোধ করার জন্য যা যা দরকার সেটা আমরা করবো। এরকম একটা মানে গার্ড তো থাকতে হবে সরকার, এবং গার্ডস থাকতে হবে। গার্ড থাকতে হবে দুর্বৃত্তদের ক্ষেত্রে, আর গার্ডস থাকতে হবে নিজের ব্যক্তিত্বে। আগে নির্বাচন কমিশনগুলোর কাছে আমরা সেই ব্যক্তিত্বটা পাই নাই, যে কারণে 14 নির্বাচনকেও সুষ্ঠু বলে ঘোষণা করেছিলেন নির্বাচন কমিশন। 18 দিনের ভোট রাতে করে সেটাকেও সুষ্ঠু নির্বাচন বলেছিলেন নির্বাচন কমিশন। 24-এর এরকম আমিডামি নির্বাচনকে কিন্তু সুষ্ঠু বলেছিলেন নির্বাচন কমিশন। তবে নির্বাচন কমিশন যিনি সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত, সেই কমিশন কিন্তু তার ভাবমূর্তি রক্ষা করে নাই, তার মর্যাদা রক্ষা করে নাই, এমনকি তার সম্মানটাও সে রক্ষা করে নাই। তাহলে ভবিষ্যতের নির্বাচন কমিশনকেও সেরকম জায়গায় থাকতে হবে যে যাতে কেউ যেন না বলে 14, 18, 24-এর ধারাবাহিকতা হচ্ছে না। এটা একটা নতুন ধরনের নির্বাচন কমিশন, এবং নতুন ধরনের নির্বাচন কমিশন একটা এমন একটা সরকারের অধীনে নির্বাচন করছে যে সরকার নির্বাচন কমিশনকে প্রভাবিত করে না, যে সরকার নির্বাচন কমিশনের উপর হস্তক্ষেপ করে না। তাহলে সরকারকে সেরকম একটা জায়গায় থাকতে হবে। বলে এই দিকগুলো একটু আমাদের খুব দেখা দরকার। সময় যত যাবে এই জটিলতাগুলো চেষ্টা করবো আপনার কাছে। সৌরভ ভাই, একটি তো বলছিলেন যে নতুন দলের কি নতুনত্ব, সেই বিষয়টি নিয়ে একটু আলাপ করবার ছিল। আর যেই সরকারটি রয়েছেন, যেটি জনাব রাজিকুজ্জামান রতনও বলছিলেন যে এখানকার একজন চলে গেলেন, নতুন দল গঠন করলেন, আরও 2 জন রয়েছেন, তারাও হয়তো ভবিষ্যতে যদি দল করতে চান তাহলে চলে যাবেন। কিন্তু তার মধ্যে কি এক ধরনের নৈতিকতা, নিরপেক্ষতা এগুলোর কিংবা স্বার্থের দ্বন্দ্ব যেটি আমরা বলি, সেই জায়গায় এগুলোর নিয়ে প্রশ্ন তোলা যায় কিনা আপনার কাছে কি মনে হয়? না, প্রশ্ন তো তোলা যায় এবং প্রশ্ন তুলেছেন অনেকে। এই সরকার এসেছিল ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং এর ভিত্তিটা, এই সরকারের ভিত্তি প্রধানত ভোট তো ভিত্তি না, ভোটের মাধ্যমে এই সরকার আসে নৈতিক ভিত্তি। অর্থাৎ তারা নিরপেক্ষভাবে সব কিছু করবে, বিচারের কাজটি নিরপেক্ষভাবে করবে, নির্বাচন নিরপেক্ষভাবে করবে, এবং দেশ পরিচালনাটাও নিরপেক্ষভাবে করবে।
কারো প্রতি পক্ষপাত হবে না, কারো প্রতি বৈরীও হবে না। যে প্রশ্নটি এসেছে যে এই সরকারের সঙ্গে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক আছে কিনা, থাকার কথা নয়, কারণ এই সরকার অরাজনৈতিক সরকার। ছাত্র নেতাদের মধ্যে 3 জন উপদেষ্টা ছিলেন, একজন পদত্যাগ করেছেন, অন্য 2 জনের কী হবে? এই সরকার একটি অধ্যাদেশ জারি করেনি, উপদেষ্টা পরিষদের বৈঠকে এটা চূড়ান্ত করেছিল, পরবর্তীকালে জারি করার কথা ছিল কিন্তু জারি হয়নি এখন পর্যন্ত। জনমনে এ কারণেও প্রশ্ন, তাহলে কি ওখানে ছিল এই সরকারের কেউ পরবর্তী নির্বাচনে অংশ নেবে না? ওই অধ্যাদেশের মূল কথা ছিল এই সরকারে যারা দায়িত্বে আছেন তারা কেউ নির্বাচনে অংশ নেবেন না। এখন তাহলে পরবর্তীকালে এটা চূড়ান্ত হয়নি, মানে জারি হয়নি, আর অধ্যাদেশ জারি হবে তো রাষ্ট্রপতি করবেন, মানে প্রধান এই অন্তর্বর্তী সরকার যেটা চূড়ান্ত করবেন সেটি। বাকি 2 জন যে উপদেষ্টা আছেন, অর্থাৎ নতুন দলের সাথে এই সরকারের যে কোনো সম্পর্ক নেই। এই সরকারের সঙ্গে অন্য অন্য দলের যে ধরনের সম্পর্ক, নতুন দলের সঙ্গে একই রকম সম্পর্ক, এবং সেটি 6 মাস পরে এসে বা 7 মাস পরে এসে কেন সেই আলোচনা? একেবারে প্রথমেই এই অধ্যাদেশটি জারি করে দেওয়া যেত। সেটা হওয়া উচিত ছিল। তাহলে তো এই বিপদ হতো যে এই সরকারই একজন, আর যদি কারো মনোবাসনা থাকে দল করবার, তাকে কেন সরকারে যেতে হবে বা থাকতে হবে? যেতে হয়েছে হয়তো একটা পরিস্থিতিতে। তাদেরও আগ্রহ ছিল, সরকারও চেয়েছিল যে ছাত্ররা যেহেতু অগ্রণী ভূমিকা ছিল, তাদের মধ্যে আরো লোক ছিল, তারা হয়তো মানে যাদের সরকারি নতুন করে একটা দল গঠন করতে হবে তাকেই থাকতে হবে কেন? যেটা রাজনৈতিক পরিসরে আলোচনা হচ্ছে, রতন ভাই ভালো বলতে পারবেন, যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক বা সরকারের সাথে বৈঠকে প্রস্তাব দেওয়া হয়েছিল আন্দোলনকারী রাজনৈতিক দলের নেতাদের নিয়েই সরকার হবে। বিএনপি সেটি আপত্তি করেছে অথবা বিরোধিতা করেছে। তাদের হয়তো বিরোধিতার কারণ এটি যে তারা তো নির্বাচন হলে তারা তো নির্বাচিত সরকারে প্রতিনিধিত্ব করবে, তাহলে এই অল্প সময়ের জন্য তারা কেন বিতর্ক হতে পারে? এটি নিয়ে মানুষের মধ্যে সংশয় সন্দেহ দেখা দিতে পারে। প্রথমেই বলেছেন যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যদি কোনো সরকারের মধ্যে থাকে, অন্তর্বর্তী সরকারে, সেটি রাজনৈতিক একটা সংশ্লেষ থেকে যায়, তার কর্মকাণ্ড সবকিছুতে রাজনৈতিক প্রশ্ন উঠতে পারে। তো এই যে ছাত্র নেতারা সরকারে গিয়েছেন এবং যারা আছেন এখনো, তাদের এই সংশ্লিষ্টতার অভিযোগটা থাকতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি সরকার, সার্বিকভাবে সরকার এবং অন্তত ওই 2 উপদেষ্টা, তাদের উচিত যে তাদের অবস্থানটা ব্যাখ্যা করা, যে তারা যদি চান যে তাদের দায়িত্ব হচ্ছে সরকার এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করা, নতুন দলের সাথে তাদের কোনো সম্পর্ক নেই এটা বলা, অথবা সরকার থেকে বেরিয়ে এসে নতুন দলের নেতৃত্ব নেওয়া, যেটি তারা ভালো মনে করবেন সেটাই করবেন। জি, জনাব রাজিকুজ্জামান রতন, 30 সেকেন্ড কিছু যুক্ত করবেন কিনা, শেষ করব। আমরা বহু বেদনায় বারবার আশা মানে রচনা করতে যাই, মানুষ যেন কখনো এর আবার মনে না করে আমরা ভুল জায়গায় বিশ্বাস স্থাপন করেছিলাম। ফলে যারা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের এই দায়িত্বটা পালন করতে হবে। অনেক রক্ত অশ্রুর বিনিময়ে একটা ফ্যাসিস্ট সরকার থেকে একটা গণতান্ত্রিক সরকারের উত্তরণের পথ হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করেছে। অন্তর্বর্তীকালীন সরকার যেন মানুষের সেই ভরসাটাকে রক্ষা করেন, এগিয়ে নিয়ে যান, মানুষের মধ্যে যেন হতাশার জায়গাটা তৈরি না হয়। অসংখ্য ধন্যবাদ। আমাদের সেই প্রত্যাশা। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।